সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র সেট 2 এর সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। এক নম্বর হচ্ছে আকাশ ভরা সূর্যতারা, এরপর পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে। এছাড়া দেখো তোমাদের এবছর পরীক্ষা নেওয়া হবে 30 নম্বর এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। প্রথমে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এরপর থাকবে হচ্ছে তোমাদের 4টি এসএকিউ প্রশ্ন, 1 নম্বর মানের এক কথায় উত্তর লিখতে হবে, এই প্রশ্ন দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে তোমাদের 2 নম্বর মানের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 দুগুণে 4 নম্বর, ঠিক আছে। নেক্সট দেওয়া থাকবে 3 নম্বর মানের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6 নম্বর, ঠিক আছে। এরপর হচ্ছে 5 নম্বর মানের দুটি প্রশ্ন দেওয়া থাকবে, 5 দুগুণে 10 নম্বর, ওকে। দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো 5 নম্বর মানের যে প্রশ্ন সাধারণত তোমাদের যে ভারতের ভূপ্রকৃতি এই অধ্যায় থেকে দেওয়া থাকবে, বাকি যে অধ্যায় সেই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হতে পারে 5 নম্বর মানের প্রশ্ন। সুতরাং তোমরা সমস্ত অধ্যায়গুলোই কিন্তু পড়বে, ঠিক আছে। তো এরকম প্যাটার্নে কিন্তু তোমাদের 30 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, ওকে, এবং সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। তো চলো আমরা এখন কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। দেখো এই প্রশ্নপত্রের 1 নম্বর জায়গায় দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর জায়গায় সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম পৃথিবী, বুধ, বৃহস্পতি না শুক্র। তো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ। 2 নম্বর পৃথিবীর সর্বোচ্চ স্থান মারিয়ানা খাত, পামির গ্রন্থি, মাউন্ট এভারেস্ট না পশ্চিমঘাট পর্বত। তো পৃথিবীর সর্বোচ্চ স্থান মানে সব থেকে উঁচু স্থান, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, ওকে। 3 নম্বর ভারতের দীর্ঘতম হিমবাহ জেমু, ল্যাম্বার্ট, গঙ্গোত্রী, সিয়াচেন। তো ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন। এরপরের প্রশ্ন দেখুন 4 নম্বর উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সব থেকে বেশি, হলুদ তারার, সাদা তারার, নীল তারার। উত্তর লিখবে এখানে সাদা তারার। 5 নম্বর হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 42 কিলোমিটার, 40 কিলোমিটার না 24 কিলোমিটার বেশি। তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় হচ্ছে 42 কিলোমিটার বেশি। 6 নম্বর নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1650 কিলোমিটার, 1550 কিলোমিটার, 1680 কিলোমিটার প্রতি ঘন্টা। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে 1650 কিলোমিটার। 2 নম্বর দাগে 2 এক কথায় উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 করে 4টি প্রশ্নের জন্য 4 নম্বর দেওয়া আছে, 4 নম্বর। 2 এর 1 প্রশ্ন বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কটি, ঠিক আছে। ভারতের কটা রাজ্য সেটা লিখতে হবে, এখানে লিখবে 28টি। এরপর 2 এর 2 নম্বর ভারতের দীর্ঘতম নদী কোনটি। উত্তর হচ্ছে গঙ্গা নদী। 2 এর 3 নম্বর ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ড্যাশ। তো ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। 2 এর 4 নম্বর ড্যাশ রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। এখানে উত্তর লিখব অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশ করেছে। পরের প্রশ্ন 3 নম্বর দেখে সংক্ষিপ্ত উত্তর দেওয়া, যে কোনো দুটি এখানে লিখতে হবে। প্রশ্নের মান 2 করে 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। 3 এর 1 প্রশ্ন অক্ষরেখা কাকে বলে, ঠিক আছে। উত্তর লিখবে নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার সমান্তরালে একই অক্ষাংশ বিশিষ্ট স্থানের উপর দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলি কল্পনা করা হয়েছে তাকে অক্ষরেখা বলে। 3 এর 2 নম্বর নিরক্ষরেখার সংজ্ঞা লেখো। উত্তর লিখবে সুমেরু ও কুমেরু বিন্দুদ্বয় থেকে সমান দূরত্বে অবস্থিত এবং পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে থাকা বৃহত্তম রেখাকে নিরক্ষরেখা বলে। পরের প্রশ্ন 3 এর 3 নম্বর উপসাগর ও উপদ্বীপ কাকে বলে। দেখো উত্তর লিখবে উপসাগর কি না 3 দিক স্থল দ্বারা বেষ্টিত জলভাগকে উপসাগর বলে, আর উপদ্বীপ হচ্ছে 3 দিকে জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। 3 এর 4 নম্বর ভারতের ভৌগোলিক অবস্থান লেখো। এখানে ভারতের ভৌগোলিক অবস্থান কি না এশিয়া মহাদেশের দক্ষিণে পূর্ব গোলার্ধের কেন্দ্রস্থলে অবস্থিত ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ভারতের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর এবং 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত বিস্তৃত। এটাই হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান। পরের প্রশ্ন 4 নম্বর দেখে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে 3 দুগুণে 6 নম্বর এখানে দেওয়া আছে। তার 1 প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে আঁকা হয়েছে কেন। উত্তর লিখবে আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটিভাবে অনুসরণ করে আঁকা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাটি প্রধানত জলভাগের উপর দিয়ে প্রসারিত হলেও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সামান্য কয়েকটি স্থানে স্থলভাগের উপর অবস্থান করছে, ওকে।
সেই সব স্থলভাগে অবস্থিত পাশাপাশি দুটি স্থানের সময় ও তারিখ নিয়ে তাই খুবই বিভ্রাটের সৃষ্টি হয়। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা অতিক্রম করার সময় স্থানীয় অধিবাসীদের 12 তারিখ সংক্রান্ত বিভ্রান্তি এড়াবার জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাটিকে স্থলভাগ এড়িয়ে জলভাগের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাটি তাই স্থানে স্থানে বাঁকা। তাহলে 2 নম্বর, ভারতের চারদিকে কি কি আছে? তো ভারতের উত্তরে চীন, নেপাল, ভুটান, পূর্বে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, দক্ষিণে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর এবং পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর অবস্থিত। নেক্সট হচ্ছে 3 নম্বর, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। উত্তর লিখবে, দেখো এটা অক্ষরেখা এবং এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। তো 1 নম্বর পার্থক্য হচ্ছে প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখা কিন্তু অর্ধবৃত্ত। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মোট অক্ষরেখার সংখ্যা 179টি আর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হচ্ছে 360টি। এরপর দেখো 3 নম্বর পার্থক্য, অক্ষরেখাগুলি উভয় মেরুর দিকে ছোট হতে হতে ক্রমশ বিন্দুতে পরিণত হয় আর প্রত্যেকটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য কিন্তু সমান। এগুলো হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। এবার পরের প্রশ্ন দেখো, পৃথিবীর গোলাকৃতি সপক্ষে 3টি প্রমাণ দাও। তো এখানে উত্তর লিখবে 1 নম্বর দিয়ে পৃথিবীর গোলাকার ছায়া। পৃথিবীর গোলাকার পদার্থের ছায়াও কিন্তু গোলাকার হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পতিত পৃথিবীর ছায়া গোলাকার দেখায়। পৃথিবী গোলাকার বলেই এটা সম্ভব। 2 নম্বর প্রমাণ কি? পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না। পৃথিবী সমতল হলে পৃথিবীর সর্বত্র একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হতো, কিন্তু পৃথিবী গোলাকার বলে অবস্থান অনুযায়ী নির্দিষ্ট সময়ের ব্যবধানে বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত, ঠিক আছে, বিভিন্ন সময়ে হয় আর কি। 3 নম্বর হচ্ছে গোলাকার গ্রহ। দূরবীনের সাহায্যে দেখা যায় যে সব গ্রহই গোলাকার। আমাদের পৃথিবীও একটি গ্রহ, অতএব পৃথিবীর পক্ষে গোলাকার হওয়াই স্বাভাবিক। ঠিক আছে। তো এই প্রমাণগুলো আমরা লিখলাম পৃথিবীর গোলাকৃতির সপক্ষে। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 5 নম্বর করে এবং 2টি প্রশ্নের জন্য 5 × 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন, সৌরজগৎ বা সৌর পরিবার কি? এখানে উত্তর লিখবে, আকাশ গঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। প্রায় 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রে মহাকর্ষের কারণে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়। এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। অবশিষ্ট ধূলিকণা গ্যাস সূর্যের আকর্ষণে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে এই ধুলোর মেঘ থেকে তৈরি হয় পৃথিবী ও অন্যান্য গ্রহ উপগ্রহ। এই সব কিছু নিয়েই সৃষ্টি হয় সৌরজগৎ বা সোলার সিস্টেম বা সৌর পরিবার, যার কেন্দ্রে অবস্থান করছে স্বয়ং সূর্য। সূর্যকে ঘিরে গ্রহ উপগ্রহ গ্রহণপুঞ্জ প্রভৃতি প্রদক্ষিণ করে চলেছে। ঠিক আছে। তো এই হচ্ছে সৌর পরিবার বা সৌরজগৎ। পরের প্রশ্ন 5-এর 2 নম্বর, ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। তো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আমরা পয়েন্ট করলাম। এবার লিখছি, দেখো, উত্তরের সমভূমির দক্ষিণ দিকে অবস্থান করছে ত্রিভুজের মতো দেখতে ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল। মালভূমির 3 দিকই পাহাড় দিয়ে ঘেরা। উত্তরে আছে আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা পাহাড়, পশ্চিমে পশ্চিমঘাট, দক্ষিণে নীলগিরি, আনাইমালাই ও পালমি এবং পূর্বে পূর্বঘাট পর্বতমালা। সমগ্র অঞ্চলটির গড় উচ্চতা 600 থেকে 900 মিটারের মধ্যে। পশ্চিম থেকে পূর্ব দিকে ভূমির উচ্চতা ক্রমশ কমে গেছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে অঞ্চলটিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রথম হচ্ছে মধ্যভাগের উচ্চভূমি। খুব শক্ত প্রাচীন শিলা দিয়ে এই অঞ্চলে মালব, বুন্দেলখণ্ড এইরকম বহু মালভূমি দেখা যায়। এই মালভূমি অঞ্চল থেকে নর্মদা, তাপি নদীর সৃষ্টি হয়েছে। ওকে, এই 2টি নদী পশ্চিম দিকে বয়ে গিয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে পূর্ব ভারতের উচ্চভূমি। এই অঞ্চলে ছোটনাগপুর, বাঘেলখণ্ড মালভূমি দেখা যায়। মহানদী, দামোদর এই অঞ্চলের প্রধান নদী। এই 2টি নদী বঙ্গোপসাগরে পড়েছে। নেক্সট হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। এই মালভূমি উত্তর পূর্বে বিন্ধ্য, মহাদেব, মহাকাল পর্বত, পূর্বে পূর্বঘাট ও পশ্চিমে পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা। এই অঞ্চলের নদীগুলি হচ্ছে কি গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এইগুলো। পরের প্রশ্ন 5-এর 3 নম্বর দেখা, কয়াল কি? পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তো কয়াল কি না ভূ আন্দোলনের ফলে ভারতের মালাবার উপকূলের বহুবার উত্থান ও পতনের চিহ্ন স্বরূপ
বহু জলাভূমি লক্ষ্য করা যায়, যাদের স্থানীয় ভাষায় কয়াল বলে, যেমন ভেম্বানাদ, অষ্টমুড়ি প্রভৃতি এইগুলো। ঠিক আছে। আর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, নদী বদ্বীপ কোনটি? না পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্রে মিলিত বদ্বীপ। সিন্ধু নদের গতিপথ আমাদের বর্ণনা করতে বলা হয়েছে। তো সিন্ধু নদের গতিপথ কি? উৎস বা পার্বত্য প্রবাহ প্রথমে আমরা লিখছি। তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের তিন কাবাব হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এরপর নদীটি ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের মধ্যে সিন্ধু নদের 5টি উপনদী শতদ্রু, এটা শতদ্রু হবে। ঠিক আছে। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা বা ঝিলম নদী প্রবাহিত হয়েছে। মধ্যভাগ সিন্ধু নদীটি এরপর পাকিস্তানে প্রবেশ করে। এই অংশে সিন্ধু নদ তার 5টি উপনদীর সঙ্গে মিলিত হয়েছে। ঠিক আছে। বদ্বীপ প্রবাহ কিনা? পরবর্তী পর্যায়ে সিন্ধু নদের মিলিত প্রবাহ পশ্চিমে পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। ওকে। নেক্সট প্রশ্ন 5-এর 4 নম্বর, ভারতের উপকূলীয় সমভূমি সম্পর্কে সমভূমি অঞ্চলের বিবরণ দিতে বলা হচ্ছে। ঠিক আছে। দেখো, উপকূলীয় সমভূমি অঞ্চল ভারতের দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির, পশ্চিমে রয়েছে আরব সাগর ও পূর্ব দিকে বঙ্গোপসাগর। এই দুটি সাগরের তীর বরাবর গড়ে উঠেছে ভারতের উপকূলীয় সমভূমি। পশ্চিমঘাট পর্বতমালা ও আরব সাগরের পশ্চিম মধ্যবর্তী অংশ উপকূলের সমভূমি ও পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী অংশ পূর্ব উপকূলের সমভূমি নামে পরিচিত। ঠিক আছে। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।